আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেভিডসনের 16.36 থেকে 16.45 পর্যন্ত যে বক্সগুলো আছে ইম্পর্টেন্ট সবগুলো বক্স নিয়ে জানবো। তো প্রথমে আসি আমরা 16 পয়েন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডেভিডসনের কার্ডিওলজির 16.36 থেকে 16.45 পর্যন্ত যে বক্সগুলো আছে ইম্পর্টেন্ট সবগুলো বক্স নিয়ে মোটামুটি আমরা ধারণা নিব। তো প্রথমে আসি আমরা 16.36 যে বক্সটা আছে সেটাতে বলা আছে করোনারি আর্টারি ডিজিজ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন প্যাথোলজি, মানে কী কী করোনারি আর্টারি ডিজিজ হতে পারে। তো আমরা প্যাথোলজিটা অত আমাদের লাগবে না, কিন্তু আমরা অ্যাটলিস্ট ক্লিনিক্যাল প্রবলেমগুলো একটু চোখ বলিয়ে রাখি আর কি, তাহলেই হবে। অত গুরুত্বপূর্ণ নয় এটা আমাদের জন্য। হতে পারে স্টেবল অ্যাঞ্জাইনা। স্টেবল অ্যাঞ্জাইনা কখন হবে? যখন ইস্কেমিয়া হবে, এবং এই ইস্কেমিয়া যদি ফিক্সড অ্যাথেরোমেটাস স্টেনোসিসের কারণে হয়, ওয়ান আর মোর করোনারি আর্টারিসে হতে পারে, তখন সেটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনা বলবো আমরা। মানে যেই অ্যাঞ্জাইনাতে রেস্টে হচ্ছে পেইন ভালো হয়ে যায়, কিন্তু কোনো এক্সারশনে পেইন হবে, তাই তো। তার মানে ইস্কেমিয়া ডিউ টু ফিক্সড অ্যাথেরোমেটাস স্টেনোসিস, এটা আমাদের যদিও লাগবে না, অ্যাথেরোমেটাসিসটা এমনি একটু জেনে রাখুন। যে যদি অ্যাথেরোমেটাস স্টেনোসিসের কারণে কোনো ইস্কেমিয়া হয়, সেটা আমাদের স্টেবল অ্যাঞ্জাইনাতে লিড করতে পারে। দ্বিতীয়টা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা। আনস্টেবল অ্যাঞ্জাইনা কেন হবে? ইস্কেমিয়া কজড বাই ডাইনামিক কমপ্লিট অর পার্শিয়াল অবস্ট্রাকশন অফ করোনারি আর্টারি ডিউ টু প্লাক রাপচার অর ইরোশন অর সুপারইম্পোজড থ্রম্বোসিস। তার মানে কোনো একটা ইস্কেমিয়া যদি ডাইনামিক কমপ্লিট অথবা পার্শিয়াল অবস্ট্রাকশন অফ করোনারি আর্টারিতে হয়, সেটা হতে পারে কোনো একটা প্লাক রাপচার দিয়ে অথবা ইরোশন দিয়ে, সুপারইম্পোজড উইথ থ্রম্বোসিস, কোনো একটা থ্রম্বোসিসও থাকতে পারে উপরে, ঠিক আছে। তখন সেটা হবে আনস্টেবল অ্যাঞ্জাইনা, মানে আমরা রেস্টে থাকি আর যখনই থাকে আমাদের পেইন ফিল হবে। আরেকটা হতে পারে মায়োকার্ডিয়াল ইনফাকশন। তো মায়োকার্ডিয়াল ইনফাকশন 5টা টাইপের হতে পারে, পরবর্তী দিনে আমরা অন্য একটা বক্সে পড়বো। আজকে আমি এতটুকু জেনে রাখি যে মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে। কেন? কারণ এই ইস্কেমিয়াটা যখন হচ্ছে নেক্রোসিসে লিড করবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে ইনফাকশন, ঠিক আছে। লোকালাইজড এরিয়া কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়ে যাবে, তাহলে মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে। হার্ট ফেলিওর হতে পারে মায়োকার্ডিয়াল ডিসফাংশন যখন শুরু হবে ডিউ টু ইনফাকশন আর ইস্কেমিয়া। মানে ইনফাকশন আর ইস্কেমিয়া এমন একটা পর্যায়ে লিড করবে যখন হচ্ছে হার্টার তার যে অক্সিজেন ডিমান্ড সেটা ফুলফিল করতে পারবে না, ফলে বডিতে সে ঠিকমতো ব্লাড পাম্প করতে পারবে না, তখন সেটাকে আমরা বলবো হার্ট ফেলিওর। অ্যারিথমিয়া হতে পারে। আমাদের যে কন্ডাকশন সিস্টেমটা আছে নর্মালি যে একটা হারমোনিতে চলে, এই হারমোনিটা যদি নষ্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো অ্যারিথমিয়া। এটা ডিউ টু ইস্কেমিয়াল ইনফাকশনের কারণে হতে পারে। আরেকটা হতে পারে সাডেন কার্ডিয়াক ডেথ। এটা অ্যারিথমিয়ার কারণে হতে পারে। ওই যে আমরা 16.7 বক্সটাতে পড়েছিলাম অ্যারিথমিয়া কী কারণে হয় বা সাডেন কার্ডিয়াক ডেথ কোন কোন কারণে হয়, সেগুলো নিয়ে জানলেই চলবে, ঠিক আছে। তো আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী কী হতে পারে করোনারি আর্টারি ডিজিজের? স্টেবল অ্যাঞ্জাইনা হতে পারে, আনস্টেবল অ্যাঞ্জাইনা হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে, হার্ট ফেলিওর, অ্যারিথমিয়া এবং সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। কারণ এখানে ছোট্ট একটা বক্স আমি দিয়ে রেখেছি, যদিও এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু একটু জেনে রাখি, কেমন? আমাদের লাইফস্টাইল মডিফিকেশন হয়তো কাজে লাগবে। যে কিছু জিনিস আছে যেগুলো যদি আমরা করি, তাহলে আমরা করোনারি আর্টারি ডিজিজ কিন্তু প্রিভেন্ট করতে পারি। আমরা কোনো স্মোকিং করবো না, কোনো অ্যালকোহল নিব না, আমরা রেগুলার এক্সারসাইজ করবো অ্যাটলিস্ট 20 মিনিটস 3 টাইমস পার উইক। তার মানে 20 মিনিটস 3 টাইমস পার উইক হলে কত হয়? 60, মানে অ্যাটলিস্ট সপ্তাহে 1 ঘন্টা আমাদের এক্সারসাইজ করা উচিত। মেনটেন আইডিয়াল বডি ওয়েট, আমরা বডি ওয়েটটা ঠিক মতো রাখবো। মিক্সড ডায়েট করবো, যেখানে আমাদের ফ্রেশ ফ্রুট থাকবে, ভেজিটেবলস থাকবে। আর আমাদের যেই স্যাচুরেটেড ফ্যাট থাকে, এই স্যাচুরেটেড ফ্যাট থেকে অ্যাটলিস্ট 10% বা তার বেশি, 10% বা তার কম পরিমাণ এনার্জি আমরা যাতে গেইন করতে পারি ফ্যাট থেকে। কেমন? ফ্যাট থেকে আমরা কম এনার্জি নেব, তাহলে এইম টু গেট নো মোর দ্যান 10% অফ এনার্জি ইনটেক ফ্রম স্যাচুরেটেড ফ্যাট। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে আমরা করোনারি ডিজিজ প্রিভেন্ট করতে পারবো। তাহলে কী বললাম আমি? বললাম কোনো স্মোকিং করবো না, কোনো অ্যালকোহলিজম করবো না, আমরা রেগুলার এক্সারসাইজ নিব, অ্যাটলিস্ট 1 সপ্তাহে আমরা 1 ঘন্টার মতো এক্সারসাইজ করবো, আমরা আইডিয়াল বডি ওয়েটটা মেনটেন করবো, আমরা মিক্সড ডায়েট নিব, বিশেষ করে ভেজিটেবলস এবং ফ্রেশ ফুড যাতে ভালো করে থাকে, আমরা 10%-এর বেশি শক্তি প্রতিদিন ফ্যাট থেকে নিব না, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে ফিগার 16.53। এখানে বলা হয়েছে যে স্টেজেসগুলো আছে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের, এই স্টেজেসগুলো। তো মোটামুটি 6টা স্টেজ আছে। এই 6টা স্টেজ আমাদের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ক্লাসিফিকেশন অনুযায়ী করা হয়েছে। এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের কত পার্সেন্ট হচ্ছে, বা আমাদের আর্টেরিয়াল লুমেনের কত পার্সেন্ট হচ্ছে আমাদের ব্লক হয়ে গেছে। তো এরকম যদি হয় কোনো একটা আর্টেরিয়াল ওয়ালের, এরকম হয়েছে যে আমাদের আইসোলেটেড ম্যাক্রোফেজ এবং ফোম সেল দিয়ে শুধুমাত্র অল্প একটু ব্লক হয়ে গেছে, বা ইনিশিয়াল একটা লেশন হয়েছে, মানে এটা তো একটা আমাদের আর্টেরিয়াল লুমেন, জাস্ট অল্প একটু ফোম সেল এবং ম্যাক্রোফেজ ডিপোজিশন হয়ে অল্প একটু ব্লক হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে টাইপ 1 লিশন বা ইনিশিয়াল লিশন। এখন এই যেই প্রথম দিকে যে আইসোলেটেড ম্যাক্রোফেজ এবং ফোম সেল জমা হয়েছিল, এর ভিতরে এখন যদি আবার
চালু করি। এর ভিতরে এখন যদি আবার ইন্টারসেলুলার লিপিড অ্যাকুমুলেশন হয়, ইন্টারসেলুলার লিপিড যদি অ্যাকুমুলেশন হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো টাইপ 2 বা ফ্যাটি স্টিক। মানে জাস্ট একটা লিপিড ইন্টারসেলুলার লিপিড অ্যাকুমুলেশন হয় একটা ফ্যাটি স্টিক তৈরি করবে, এটাকে আমরা বলবো হচ্ছে টাইপ 2 লিশন। যদি এই টাইপ 2 লিশনের উপরে আবার এক্সট্রাসেলুলার লিপিড জমা হয়, মানে ইন্টারসেলুলার লিপিড তো ছিল, এখন আবার ইন্টারসেলুলার লিপিড জমা হয় আরও একটু মোটা, একটু ব্লক করে দিল, এটাকে তখন আমরা বলবো ইন্টারমিডিয়েট লিশন বা টাইপ 3 লিশন। আর যদি এইটা এক্সট্রাসেলুলার এবং ইন্টারসেলুলার লিপিডের সাথে আমরা অন্য অন্য যেই বিষয়াদি আছে যেগুলো জমা হয়ে আমাদের মোটা একটা অ্যাথেরোমাটাস প্লাক তৈরি করে বা অ্যাথেরোমা তৈরি করে, সেইটাকে তখন আমরা বলবো হচ্ছে টাইপ 4 লিশন। আর এই যে অ্যাথেরোমা বা অ্যাথেরোমাটাস প্লাক, এটা তখন ফাইব্রোসিস হয়ে যাবে বা ফাইব্রিক একটা লেয়ার তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ফাইব্রো অ্যাথেরোমা, এটা হচ্ছে টাইপ 5। আর এর সাথে যদি কমপ্লিকেশন থাকে, মানে হেমাটোমা বা হেমোরস থাকে বা সারফেস ডিফেক্ট থাকে বা থ্রম্বাস ফর্মেশন হয়, মানে কোনো কমপ্লিকেশন থাকলে টাইপ 5-এর সাথে, তখন সেটাকে আমরা বলবো টাইপ 6 লিশন। বোঝা গেল? তাহলে 6 টাইপের লিশন হতে পারে আমাদের করোনারি আর্টারি অ্যাথেরোমাতে। অ্যাথেরোস্ক্লেরোসিসে কী কী হতে পারে? ইনিশিয়াল লিশনে শুধুমাত্র আইসোলেটেড ম্যাক্রোফেজ এন্ড ফোম সেল থাকবে, যেটাকে আমরা টাইপ 1 বলছি। টাইপ 2-তে কী হবে? ইন্টারসেলুলার লিপিড অ্যাকুমুলেশন হবে। টাইপ 3-তে ইন্টারমিডিয়েট লিশন হবে, যেখানে হচ্ছে আমাদের স্মল এক্সট্রাসেলুলার পুলস অফ লিপিড জমা হবে। টাইপ 4-এ হচ্ছে অ্যাথেরোমা ফর্মেশন হবে, যেখানে হচ্ছে আমাদের টাইপ 2-এর সাথে যে কোর অফ দ্য এক্সট্রাসেলুলার লিপিড আমাদের ফর্ম হবে। আর তারপরে যদি অ্যাথেরোমার ফাইব্রোসিসে যায়, সেটাকে আমরা বলবো টাইপ 5, এবং যদি কমপ্লিকেশন ডেভেলপ করে তখন সেটাকে আমরা বলবো টাইপ 6 অ্যাথেরোমা। ঠিক আছে? তাহলে এই 6টা স্টেজ আমাদের হতে পারে অ্যাথেরোস্ক্লেরোসিসের। এটা ফিগার 16.53-তে ব্যাখ্যা করা আছে। আচ্ছা, এখন আসুন ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। তো মায়োকার্ডিয়াল অক্সিজেন কেন লাগে? আমরা জানি আমাদের হার্ট সবসময় কাজ করে, সর্বদা পাম্প করতে থাকে, কোনো সময় থামে না। তো এটাকে আমরা বলি হচ্ছে কার্ডিয়াক ওয়ার্ক। এই কার্ডিয়াক ওয়ার্ক কেন লাগে আমাদের? আমাদের হার্ট রেটগুলো, মানে আমাদের হার্ট যখন পাম্প করতে তাদের একটা শক্তি লাগবে, এটিপি লাগবে, তাই না? তাই এটাকে আমরা কার্ডিয়াক ওয়ার্ক হতে পারি। আমাদের ব্লাড প্রেশার মেনটেনের জন্য, আমাদের মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটির জন্য, আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে, ভালভ ডিজিজ, এইগুলোতে হচ্ছে আমাদের অক্সিজেন ডিমান্ডটা হচ্ছে কম বেশি হতে পারে। ঠিক আছে? তাহলে হার্ট রেট যদি কম বেশি হয় তাহলে কার্ডিয়াক ওয়ার্ক কম বেশি হতে পারে, ব্লাড প্রেশার কম বেশি হলে কার্ডিয়াক ওয়ার্ক কম বেশি হবে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কম বেশি হলে কার্ডিয়াক ওয়ার্ক বেশি বা কম হতে পারে। আবার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয়, সেখানে হচ্ছে আমাদের কার্ডিয়াক ওয়ার্ক যেটা আছে এটা কম বেশি হতে পারে। আর অক্সিজেন সাপ্লাই, আমাদের যে কার্ডিয়াক ওয়ার্কটা এটা ফুলফিল করার জন্য বা এটা যেই প্রয়োজনীয় শক্তি সেটা যোগান দেওয়ার জন্যই তো আমাদের করোনারি ব্লাড সাপ্লাইটা লাগবে। তো করোনারি ব্লাড ফ্লোতে কোনো ঝামেলা থাকলে আমাদের যে অক্সিজেন সাপ্লাইটা আছে হার্ট মাসেল, এটা কিন্তু হ্যাম্পার্ড হবে। তো এটা কী কী কারণে হতে পারে? আমাদের ডিউরেশন অফ ডায়াস্টল। নর্মালি আমাদের যে করোনারি আর্টারি সার্কুলেশন এটা কিন্তু ডায়াস্টলের সময় হয়, মানে বডির সব সার্কুলেশন সিস্টেমের সময় হয়, কিন্তু আমাদের করোনারি আর্টারির যে সার্কুলেশন সেটা কিন্তু ডায়াস্টলের সময় হয়, তাই না? আমরা শিখেছিলাম অ্যানাটমিতে। আচ্ছা, তো করোনারি পারফিউশন প্রেশার, এই পারফিউশন প্রেশার কত হবে তার উপরেও কিন্তু করোনারি ব্লাড ফ্লো নির্ভর করবে বা অক্সিজেন সাপ্লাই নির্ভর করবে। করোনারি ভেসোমিটার টোন আর অক্সিজেনেশন, হিমোগ্লোবিন এবং অক্সিজেন স্যাচুরেশন, এর উপরেও কিন্তু নির্ভর করবে আমাদের করোনারি আর্টারি সার্কুলেশনটা বা আমাদের করোনারি ব্লাড ফ্লো বা অক্সিজেন সাপ্লাইটা কেমন হচ্ছে। ঠিক আছে? এটা অতটা ইম্পর্টেন্ট ছিল না। এখন আসলে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের অ্যানজাইনা পেক্টোরিস এবং চেস্ট পেন, এটাকে আমরা কী করে ক্লাসিফাই করতে পারি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই অ্যানজাইনা পেক্টোরিস বা চেস্ট পেন এটাকে আমরা 3ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। একটা হচ্ছে টিপিক্যাল অ্যানজাইনা, একটা হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যানজাইনা, একটা হচ্ছে নন অ্যানজাইনাল চেস্ট পেন। তো এই যে 3 টাইপের ক্লাসিফিকেশন করলাম, এই তিন টাইপের ক্লাসিফিকেশন করার জন্য আমরা 3টা সিমটমসের উপরে নির্ভর করব। এই 3টা সিমটমসের যদি 3টাই থাকে তখন সেটাকে আমরা বলি টিপিক্যাল অ্যানজাইনা, যদি 2টা থাকে তাকে অ্যাটিপিক্যাল অ্যানজাইনা, আর যদি 1 থাকে আর কোনো ফিসারি থাকে না তখন সেটাকে আমরা বলি নন অ্যানজাইনাল চেস্ট পেন। তাহলে এই 3টা সিমটম কী কী? প্রথম সিমটম হচ্ছে কনস্ট্রিক্টিং ডিসকমফোর্ট ইন দ্য সেন্টার অফ দ্য চেস্ট অর ইন দ্য নেক, শোল্ডার, জ আর আর্মস। মানে কনস্ট্রিক্টিং একটা চেস্ট পেইন হবে সেন্টার অফ দ্য চেস্টে, অথবা এই পেইনটা হতে পারে আমাদের নেকে, শোল্ডারে, জতে অথবা আর্মে। আর এই যে পেইনটা এটা হচ্ছে ফিজিক্যাল এক্সারশনের সাথে সাথে বাড়বে, মানে ফিজিক্যাল এক্সারশন যদি করি বা ফিজিক্যাল ওয়ার্ক যদি করি তখন সেটা হচ্ছে বাড়বে। আর যদি আমরা নাইট্রোগ্লিসারিন নিই বা জিটিএন নিই বা আমরা রেস্টে থাকি, তাহলে উইথিন 5 মিনিটসে এই পেইনটা ভালো হয়ে যাবে। তাহলে 3টা কন্ডিশনের কথা বললাম, 3টা সিমটমের কথা বললাম। প্রথমে হচ্ছে কনস্ট্রিক্টিং ডিসকমফোর্ট ইন দ্য সেন্টার অফ দ্য চেস্ট অর ইন দ্য নেক, শোল্ডার, জ আর আর্মস। প্রিসিপিটেশন কখন হবে? ফিজিক্যাল এক্সারশনের সাথে সাথে। রিলিফ কখন হবে? যখন আমরা হচ্ছে জিটিএন নিব উইথ অথবা রেস্ট করবো 5 মিনিটসের মতো, তখন উইদিন 5 মিনিটসের ভিতরে আমাদের পেইনটা ভালো হয়ে যাবে। এই 3টা ফিচারের 3টাই যদি থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে টিপিক্যাল অ্যানজাইনা, 2টা থাকলে অ্যাটিপিক্যাল অ্যানজাইনা, একটা অথবা কোনো ফিচার না থাকলে তখন সেটাকে আমরা বলবো নন অ্যানজাইনাল চেস্ট পেইন। নাইস ক্লাসিফিকেশন যেটা, এরা আবার 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে পসিবল অ্যানজাইনা, একটা হচ্ছে নন অ্যানজাইনাল চেস্ট পেইন। পসিবল অ্যানজাইনা কোনটা? এটা হচ্ছে টিপিক্যাল অ্যানজাইনা, অ্যাটিপিক্যাল অ্যানজাইনা, নন অ্যানজাইনাল চেস্ট পেইন উইথ অ্যাবনর্মাল ইসিজি রেস্টিং
12 লিড ইসিজি। কেমন? তো নাইস ক্লাসিফিকেশন অনুযায়ী পসিবল অ্যাঞ্জাইনা হতে পারে যদি টিপিক্যাল অ্যাঞ্জাইনা থাকে, অথবা অ্যাটিপিক্যাল অ্যাঞ্জাইনা থাকে, অথবা নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেন ঠিক আছে, কিন্তু ইসিজি ফিচার সাজেস্ট করছে যে এখানে কোনো অ্যাঞ্জাইনাল পেন হতে পারে। এই তিনটা ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পসিবল অ্যাঞ্জাইনা। আর নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেন উইথ এ নর্মাল 12 লিড ইসিজি, যদি নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেন হয় এবং সেটা যদি নর্মাল ইসিজির ফিচার থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেন। এটা হচ্ছে নাইস ক্লাসিফিকেশন। তাহলে আমরা কী বললাম? আমরা বললাম অ্যাঞ্জাইনা পেক্টোরিস এবং চেস্ট পেনকে 3 ভাগে ভাগ করতে পারি, টিপিক্যাল, অ্যাটিপিক্যাল, নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেন। এটা 3টা ফিচারের উপর নির্ভর করবে। একটা হচ্ছে কনস্ট্রিক্টিং চেস্ট পেন, সেন্ট্রাল চেস্টে হবে, বা জ, নেক, শোল্ডার, আর্মস এখানে হবে, প্রিসিপিটেটেড বাই ফিজিক্যাল এক্সারশন এবং নাইট্রোগ্লিসারিন বা রেস্টে উইথিন 5 মিনিটসের ভিতরে এটা ভালো হয়ে যাবে। 3টা ফিচার থাকলে তাকে বলবো টিপিক্যাল, 2টা থাকলে অ্যাটিপিক্যাল, এবং একটা বা তার কোনো কিছু না থাকলে সেটাকে আমরা বলবো নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেন। নাইস ক্লাসিফিকেশন অনুযায়ী 2 ভাগে ভাগ করা হয়, পসিবল অ্যাঞ্জাইনা আর হচ্ছে নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেন। পসিবল অ্যাঞ্জাইনা তখনই বলবো যখন হচ্ছে আমাদের টিপিক্যাল অ্যাঞ্জাইনা থাকবে, অ্যাটিপিক্যাল অ্যাঞ্জাইনা থাকবে, নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেন থাকবে ওই 12 লিড ইসিজি, নর্মাল 12 লিড ইসিজি। আর যদি নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেন থাকে সাথে হচ্ছে নর্মাল 12 লিড ইসিজি চেস্ট লিড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা পসিবল অ্যাঞ্জাইনা বলবো না, সেটাকে বলবো নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেন। ঠিক আছে? এবার আমাদের 16.41 যেই বক্সটা আছে, এই বক্সে বলা হয়েছে রিস্ক ক্লাসিফিকেশন ইন পেশেন্টের স্টেবল অ্যাঞ্জাইনা। এটা যদিও অতটা গুরুত্বপূর্ণ না, আমরা জাস্ট একটু দেখে রাখি কোন পেশেন্টকে আমরা হাই রিস্ক বলবো, কোন পেশেন্টকে আমরা লো রিস্ক বলবো। হাই রিস্ক তখনই বলবো যখন আমাদের রিসেন্ট অনসেট অফ সিমটম হবে, এবং এই অনসেট অফ সিমটম উইদিন 6 মান্থের ভিতরে হওয়া লাগবে। যে লং স্ট্যান্ডিং সিমটম থাকে, মানে অনেক দিন আগে হয়েছে, তখন সেটাকে আমরা লো রিস্কের ভিতরে ধরবো। আর যদি ক্লাস 2 to 4 সিমটম থাকে, তখন সেটাকে আমরা বলবো হাই রিস্ক। ক্লাস 1 সিমটম থাকলে তাকে আমরা বলবো লো রিস্ক। ডায়াবেটিস, মেলাইটাস এবং কোনো কোমরবিডিটি যদি থাকে, সেটাকে আমরা হাই রিস্কের ভিতরে ধরবো। পোস্ট ইনফ্যাক্ট অ্যাঞ্জাইনা, ইস্কেমেট, লো ওয়ার্কলোড, লেফট মেইন অর 3 ভেসেলস ডিজিজ, পোর লেফট ভেন্টিকুলার ফাংশন, এইগুলোতে আমরা হাই রিস্ক হিসেবে কাউন্ট করবো। ঠিক আছে? তাহলে কী বললাম? রিসেন্ট অনসেট সিমটম, ক্লাস 2 or 4 সিমটম, যদি মনে রাখতে না চান তাহলে এটা বাদ দিয়ে দিতে পারেন। ডায়াবেটিস মেলাইটাস, কোনো কোমরবিডিটি, পোস্ট ইনফ্যাক্ট অ্যাঞ্জাইনা, ইস্কেমিয়া, লো ওয়ার্কলোড, লেফট মেইন অর 3 ভেসেলস ডিজিজ, পোর লেফট ভেন্টিকুলার ফাংশন, এইগুলো যদি থাকে তাহলে সেটাকে হাই রিস্ক বলবো। এবং যদি লং স্ট্যান্ডিং সিমটম থাকে, ক্লাস 1 সিমটম থাকে, প্রিসিপিটেবল এক্সারশনাল অ্যাঞ্জাইনা, ইস্কেমিয়া অনলি এট হাই ওয়ার্কলোড, সিঙ্গেল ভেসেল অর 2 ভেসেল ডিজিজ, গুড লেফট ভেন্টিকুলার ফাংশন যদি থাকে, তখন সেটাকে আমরা বলবো লো রিস্ক স্টেবল অ্যাঞ্জাইনা। ঠিক আছে? আচ্ছা, এখন আসুন, এখানে কিছু জিনিস দেওয়া হয়েছে, এটা সব কিছু লাগবে না, কেমন? জাস্ট কোনটার ডিউরেশন কীরকম বা পিক অ্যাকশন কখন হয় যেটা মনে রাখতে হবে আমাদের, সবগুলো না, জাস্ট সাবলিঙ্গুয়ালটা অ্যাটলিস্ট আপনারা মনে রাখেন। যে আমাদের সাবলিঙ্গুয়াল যে জিটিএন আছে, আমরা এমার্জেন্সিতে যেটা দিয়ে থাকি, এটাতে পিক অ্যাকশনে যেতে 4 থেকে 8 মিনিট সময় লাগে, মানে মোটামুটি অ্যাভারেজ বলতে পারি আমরা 5 মিনিটের ভিতরেই আমাদের সিমটমটা রিলিভ করে, ওটাই চলবে। আর ক্যালসিয়াম চ্যানেল যে অ্যান্টাগনিস্টগুলো আছে ইউজ ফর ট্রিটমেন্ট অফ অ্যাঞ্জাইনা, এগুলোর ফিচার কী কী হয় এগুলো একটু আমাদের মনে রাখতে হবে, কয়েকটা মনে রাখলে হবে। যেমন নিফেডিবিন যেটা আছে, এটা হচ্ছে মার্ক ট্যাকিকার্ডিয়া করতে পারে। নর্মালি আমরা কি জানি যে আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো আছে, সেগুলো কী করে? ব্র্যাডিকার্ডিয়া করে বা হার্ট রেট কমায়, তাই তো? কিন্তু এখানে কী করছে? ট্যাকিকার্ডিয়া করছে আমাদের নিফেডিবিন। এবং এগুলো কী করে? মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করতে পারে। আর ভেরাপ্যামিলের কথা মনে রাখবেন, এটা কী করে? এটা হচ্ছে আমাদের কনস্টিপেশন করতে পারে, এটা মনে রাখলেই চলবে, আর লাগবে না। তাহলে ট্যাকিকার্ডিয়া করতে পারে নিফেডিপিন, এবং কনস্টিপেশন করে হচ্ছে আমাদের ভেরাপ্যামিল লিটিয়াজেম, এই দুইটা। এখন 16.45 আজকে আমাদের লাস্ট বক্স। এই বক্সে আমরা পড়ব যে কম্প্যারিজন অফ পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন অন করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। মানে কোনো একটা অ্যাঞ্জাইনার পেশেন্ট বা কোনো মানে করোনারি আর্টারি ডিজিজের জন্য কোনো পেশেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা দুইটা ট্রিটমেন্ট করতে পারি। একটা হচ্ছে পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন অথবা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, সিএবিজি যেটাকে বলি আর বিসিআই বলি। এই দুটো আসলে কোনটা ভালো বা কোনটা খারাপ, এটার কম্পারিজনটা এখানে বলা আছে। এটা আমাদের রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর কি। তো ডেথ তুলনামূলকভাবে কম হয় হচ্ছে আমাদের পিসিআইতে, লেস দ্যান 0.5%। তার 3 গুণ বেশি হয় হচ্ছে আমাদের সিএবিজিতে বা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিংয়ে, যেটা লেস দ্যান 1.5% হতে পারে। মায়োকার্ডিয়াল ইনফেকশনের চান্স থাকে মোটামুটি 2%, এখানে সিএবিজিতে বেশি চান্স থাকে। হসপিটাল স্টেই 6 থেকে 18 ঘন্টা, মানে মোটামুটি 6 থেকে 18 ঘন্টার মতো স্টে করলে হয়ে যায়, কিন্তু 5 থেকে 8 ঘন্টা লাগে হচ্ছে সিএবিজিতে। আমরা মোটামুটি 2 থেকে 5 দিনের ভিতরে যদি পারকিউটেনাস ইন্টারভেনশন করি, সেক্ষেত্রে 2 থেকে 5 দিনের ভিতরে তার যে ইউজুয়াল ওয়ার্ক পেশেন্টের, সেই ইউজুয়াল ওয়ার্ক প্লেসে সে ফিরে যেতে পারে। কিন্তু অ্যাটলিস্ট 6 to 12 উইকস অফ রেস্ট লাগবে যদি সেই পেশেন্টের সিএবিজি করা হয়। রিকারেন্ট অ্যাঞ্জাইনা বলতে মানে 15 to 20% পেশেন্টে যদি পারকিউটেনাস ইন্টারভেনশন করা হয়, সেক্ষেত্রে দেখা যায় 15 to 20% ক্ষেত্রে উইথিন 6 মান্থের ভিতরে কিন্তু তার রিকারেন্ট অ্যাঞ্জাইনা হতে পারে, যেটা 10% হতে পারে হচ্ছে সিএবিজিতে, কিন্তু সেটা 1 ইয়ার বা তার পরে দেখা যায়। রিভাস্কুলারাইজেশন মোটামুটি
10-20% দেখা যায় পিসিআইতে 2 ইয়ার্সে, এবং 2 ইয়ার্সে মাত্র 2% দেখা যায় সিএবিজিতে। নিউরোলজিক্যাল কমপ্লিকেশন আমাদের পিসিআইতে প্রায় দেখাই যায় না, কিন্তু কমন দেখা যায় হচ্ছে আমাদের সিএবিজিতে। এবং আদার কমপ্লিকেশন হিসেবে এমার্জেন্সি সিএবিজি, ভাস্কুলার ড্যামেজ এবং রিলেটেড টু অ্যাসেসাইড এগুলো হতে পারে। আর ডিফিউজ মায়োকার্ডিয়াল ড্যামেজ, ইনফেকশন, উইন্ড পেন এইগুলো হতে পারে হচ্ছে আমাদের সিএবিজিতে। ঠিক আছে, তাহলে বেটার কোনটা? মোটামুটি মনে হচ্ছে আমাদের কাছে সব সিমটম সাইন দেখে যে আমাদের কাছে পিসিআইটা বেশি ইম্পর্টেন্ট, মানে কম রিস্কফুল, তাই তো? আচ্ছা, কম রিস্কি। তাহলে আমরা কী পড়লাম? আমরা পড়লাম হচ্ছে পিসিআই এবং সিএবিজি কোনটা কম্প্যারিজন করলে কোনটা ভালো কোনটা খারাপ। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেথ হচ্ছে পিসিআইতে কম হয়, 3 গুণ বেশি হচ্ছে সিএবিজিতে। মায়োকার্ডিয়াল ইনফেকশনের চান্স আমাদের পিসিআইতে কম, যার 5 গুণ বেশি হচ্ছে সিএবিজিতে। হসপিটাল স্টেই কম আমাদের, তারপরে রিটার্ন টু ওয়ার্ক কম, এটা হচ্ছে আমাদের পিসিআইতে, এবং বেশি সময় লাগে হচ্ছে আমাদের সিএবিজিতে। রিকারেন্ট অ্যানজেনা হতে পারে আমাদের পিসিআইতে বেশি, কিন্তু কম হওয়ার চান্স থাকে হচ্ছে আমাদের সিএবিজিতে। রিপিটিভ ভাস্কুলারাইজেশন বেশি হয় হচ্ছে আমাদের পিসিআইতে, সিবিজিতে কম হয়। এবং নিউরোলজিক্যাল কমপ্লিকেশন পিসিআইতে অনেক রেয়ার, কিন্তু কমনলি দেখা যায় সিএবিজিতে, এবং বাকি কিছু কমপ্লিকেশন হতে পারে। তো এটাই ছিল মোটামুটি আমাদের আজকের মতো।